কিছু কিছু স্মৃতি আছে যায় না বলা, কিছু কিছু কথা মনে দেয় যে দোলা। দ্যুতিময় জীবনে এই পথ চলা, তারপরও তোমাকেই কিছু স্মৃতি বলা। কিছু কিছু স্মৃতি আছে যায় না বলা, কিছু কিছু কথা মনে দেয় যে দোলা। দ্যুতিময় জীবনে এই পথ চলা, তারপরও তোমাকেই কিছু স্মৃতি বলা। বলি কথা, শুনি স্মৃতি, কখনো বেদনার, কখনো সুখের, কখনো চেপে রাখা দীর্ঘ শ্বাস, কখনো কথা মালায় কত উচ্ছ্বাস। সুখ আর দুঃখ এসো করি পারাপার। আমি, তুমি আর তোমার কি মনে হয় যুগান্ত একটু বেশি আগে করে ফেলেছো তুমি, এখন করলে? It should have been my last film. Swan song হওয়া উচিত ছিল, কারণ যুগান্ততে আমার একেবারে ভেতরকার খুব অত্যন্ত অরিজিনাল একটা দর্শন, জীবন দর্শন এর কথা রয়েছে, যে সব কিছুর একটা নির্দিষ্ট সময়সীমা থাকে, একটা আয়ু থাকে এই পৃথিবীটার যেমন। এবং আমি সত্যি সত্যি বিশ্বাস করি যে দি আর্থ উইল কাম টু অ্যান এন্ড, এবং আমাদের সকলের সম্পর্ক বল, যা কিছু বল, সব কিছুরই একটা আয়ু থাকে। নাথিং ইজ পার্মানেন্ট, এই কথাটা আমি বলতে চেয়েছিলাম। তারপরে তোমার বেশ কিছুদিন তারপরে গ্যাপ দিয়েছো। বাবা, অনেক দিন। কেন ভেবেছিলে আর ছবি করবে না? না, তাও না, সামহাউ মেটেরিয়ালাইজ করছিল না ছবি। আমাদের একটা ওই যে বলে না, লাখ কথার কমে বিয়ে হয় না, 10 লাখ কথার কমে ছবি হয় না। পারমিতার একদিন, পারমিতার একদিনটা আমি খুব কম টাকায় করেছিলাম, মানে আমরা কেউই প্রায় কিছু নিইনি, ফলে একটা পার্টিকুলার বাজেটের মধ্যে পারমিতার একদিন হলো। মুশকিলটা হচ্ছে প্রডিউসাররা, তারা ঠিক করে আমার মনে হয় ছবির ডিস্ট্রিবিউশনটা বোঝে না। তারা চেষ্টা করে কি করে কত কম টাকায় ছবিটা করা যায়, এবং কম টাকায় ছবি করার মধ্যে একটা প্রবলেম আছে, মানে কম টাকায় করতে গিয়ে তার মধ্যে প্রোডাকশন ভ্যালুস আসে না। এই যে বিদেশে বিক্রি হতে পারতো, সেটা হয় না। এই এই মাইন্ডসেটটা থেকে বেরোনো দরকার প্রডিউসারদের, যে আমি একটা ছবি করব, সেটা বাংলা ভাষায় হতে পারে, কিন্তু সেটা একটা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট, আন্তর্জাতিক সমাজে সেটাকে পাতে দেওয়া যায়। এই ভাবনাটা না এলে কিন্তু ঠিক অন্য দেশে আমরা যেরকম যে লেভেলের ছবি দেখি, সেই প্রোডাকশন ভ্যালুস ইত্যাদি আমরা কিছুতেই পাবো না। তুমি পারমিতায় যে রোলটা করেছো, কি করে ভাবলে সেটা তুমি করবে? আমি তো করতে চাইনি। ও কার করার কথা ছিল? না, আমি তো খুঁজছিলাম অভিনেত্রী। তারপরে তো আমাদের প্রডিউসার বললো যে না, আপনার বক্স অফিসটাকে আমি কাজে লাগাতে চাই দিদি, ওটা আপনি করবেন, এই কন্ডিশনে আমি ছবিটা টাকা দেবো। তখন আমি আর কি করবো। তোমার পারমিতা নিয়েও যে কথাটা শোনা গিয়েছে না, যদিও আমার মনে হয়নি, কিন্তু ওই যে বলা হয়েছিল না যে না একটুখানি কিরকম দেখাচ্ছে, কেন তোমার ছবিতে এগুলো বলা হয় বলো তো? কিরকম দেখাচ্ছে মানে এটা কি? ওই যে যেখানটায় শাশুড়ি বউর সাথে একটু একটা চান ঘরে সিন আছে, সেটা নিয়ে কি একটা ওখানে আরেকটু বেশিই ছিল সিনটা, যে এই যে সনকার চরিত্রটা যেটা আমি করলাম, তার জীবনে তার কোনো প্রেমের কোনো চরিতার্থতা হলো না, না স্বামীর কাছ থেকে, যাকে উনি কোনোদিন ভালোবাসতে পারেননি, এবং না ওই মণিদার কাছে, যেটা সৌমিত্র করলো, যে তাকেও, তার কাছ থেকেও কিন্তু হি ওয়াজ এ কাওয়ার্ড। তার কাছ থেকে বলেছিলেন যে মণিদার একবার যদি বলতো আমি স্বামী সংসার সব ফেলে এক কাপড়ে চলে যেতাম, একবারও পিছু ফিরে তাকাতুম না। হ্যাঁ, তো যে মহিলার এত ইন্টেন্সিটি রয়েছে, সে মহিলা কিন্তু সেই প্রেমের চরিতার্থতা, তার ভেতরে একটা, সে কবিতা ভালোবাসতেন, কতগুলো রোম্যান্টিক দিক ছিল, সেগুলো কোনো রকমের ফুলফিলমেন্ট পায়নি। তারপরে তার ছেলের বউ এলো, যে তাকে বুঝলো। এবং প্রথম এটা কি করে হলো, কারণ দুজনেরই সন্তান এর কোনো একটা রয়েছে, চ্যালেঞ্জড তারা। একজন হচ্ছে স্কিজোফ্রেনিক, ওর মেয়ে, আর আরেকজন হচ্ছে তার সেরেব্রাল পলসি রয়েছে। ফলে দুজনে দুঃখের ভাগিদার হয়ে। আচ্ছা, তোমার ছবিতে তুমি এই যে যেটা বলছিলাম, যে তারপরে আমি ভেবেছিলাম যে ওটা ইয়ে করবো, মানে ওদের মধ্যে একটা, মানে নট আন্ডারলাইন, কিন্তু একটা বর্ডারিং অলমোস্ট অন লেসবিয়ানিজম, বর্ডারিং।
আচ্ছা, ইউ থট অ্যাবাউট আই হ্যাড থট অ্যাবাউট ইট, এবং সেটা আমি ভেবেছিলাম, এবং সেটা আমার মনে হয়েছিল খুব স্বাভাবিক। খালি পারমিতার দিক থেকে তো সেটা ছিল না, কারণ পারমিতা হ্যাড এ হেলদি লাইফ, এবং পারমিতার জীবনে অনেকটা সময় পড়েছিল, তারপরে তো ও সেই ইয়েকে মিট করলো, হ্যাঁ ওই নতুন মানে সেকেন্ড হাজবেন্ডকে মিট করলো, এবং ওই সম্পর্কটা তৈরি হলো। তো সেইটাই তারপরে ছিল, আরেকটু বাড়ানো ছিল ছবিটা, কিন্তু সেটা আমি কেটে দিয়েছিলাম, কারণ আমার মনে ছিল ওটা প্রয়োজন নেই। এগুলো সব তোমার নিজের এক একটা দর্শন, তুমি এক একটা ছবিতে করে গেছো সেটা। বোধ। আচ্ছা, বোধ, রাইট, হ্যাঁ। ওকে, বোধ। কিন্তু আমার একটা জিনিস তোমার কাছে জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে হাউ ডু ইউ, তুমি এই যে মানবিক দিকটা, যেটা যে এই যে সেরিব্রাল পলসি বা স্কিজোফ্রেনিক, এই যে এই মানুষগুলোকে নিয়ে তুমি যেটা 15 পার্ক অ্যাভিনিউতে করেছো, কঙ্কনা খুব অসাধারণ অভিনয় করেছে। তো সেই ছবিটা নিয়ে যদি একটু বলো যে তুমি এই মানুষগুলোকে তোমার স্ক্রিনে আনতে তোমার একটা ভেতর থেকে তাগিদ থাকে। আমার না সবসময় মনে হয় যারা মার্জিনালাইজ চরিত্র তাদের আমার নিয়ে আসতে ইচ্ছে করে, কারণ তারা আমাদের ছবিতে বাদ পড়তে পড়তে তারা কিরকম অদৃশ্য হয়ে গেছে, যেন তারা ইনভিজিবল এক্সিস্ট করে না এরকম। এবং আমি প্রথম যখন ইনস্টিটিউট অফ সেরেব্রাল পলসিতে গেলাম, তখন আমার বান্ধবী রীতা, যে কদিন আগে মারা গেল, ও ভীষণ দরদি মনের মেয়ে, কিন্তু ও বলেছিল আমার ভীষণ খারাপ লাগে, যেতে ভীষণ কষ্ট হয়। তো আমি বলেছিলাম যে কেন কষ্ট হয়, কারণ এরা ততটাই আনন্দ করে বাঁচে যতটা আমরা বাঁচি। আমাদের কষ্টটা হয় বা আমাদেরকে একটা সরে আসি, তার কারণ এদের আমরা দেখি না, ছবিতে তো দেখি না, কোথাও দেখি না। এবং তখনই আমি ওদের বলেছিলাম আমার প্রত্যেকটা ছবিতে আমি রাখার চেষ্টা করব একটা না একটা চরিত্র যে চ্যালেঞ্জড। Let's come to Mr. and Mrs. Iyer. How did you get to do that? How did you come about that? আরে তখন তো গয়নার বাক্স হওয়ার কথা ছিল। কি হয় জানিস, প্রত্যেক বছর আমার গয়নার বাক্স করার কথা হয়, কোনো একটা বাগড়া পরে, তারপর একটা অন্য ছবি করি, যে ছবিটা আবার হিট হয়ে যায়। অদ্ভুত একটা চলছে। গয়নার বাক্স করার কথা ছিল, তারপরে তো সেই রাজেশ আগরওয়ালের সঙ্গে আমার মানে আই হ্যাড এ ফলিং আউট উইথ হিম, আমার ভীষণ আপসেট হয়ে গেছিলাম। তখন কল্যাণ আমাকে একটা কথা বললো, এবং ও ভীষণ আমাকে এই আচ্ছা, কল্যাণদাকে একটু বলে নিই আমরা, লোকটাকে। কল্যাণ আমার স্বামী, নিউ জার্সিতে থাকে, নিউ জার্সিতে থাকে, পড়ায়, প্রফেসর কল্যাণ রায়। অসম্ভব ভালো একটা মানুষ, হ্যাঁ খুব সুইট একটা মানুষ। এনিওয়ে, সেটা আমোদে প্রাণ খোলা একটা মানুষ। হ্যাঁ। কল্যাণ তখন আমায় বলেছিল, আচ্ছা রিনা কামন, এটাই কি একমাত্র আইডিয়া তোমার, আর কি কোনো আইডিয়া মাথায় আসছে না? তখন আমার মনে হলো সত্যি তো আমি এই একটা গয়নার বাক্স নিয়ে পড়ে আছি কেন, ওয়াই কান্ট আই গেট সাম আদার আইডিয়াস। এবং তারপরে বসে আমি আমার ওই অ্যাসিস্ট্যান্টকে ডাকলাম, দুলাল দে, বললাম চল তো একটা গল্প ভাবি। কিন্তু মোটামুটি ভাবলাম, দুলাল একটা ঘটনার কথা বলল, সেটা হচ্ছে কোথায় একটা রাজারহাট না রাজারামতলা, ভুলে গেছি, কোনো একটা জায়গায় একটা বাস আটকে গিয়েছিল। এইটা হচ্ছে শুরুয়াত যাকে বলে। তারপর তো প্ল্যান ছিল যে একটা ছবি অ্যাবাউট এ জার্নি, একটা কাপলের জার্নিতে একটা প্রেমের সম্পর্ক হলো, খুব ব্রিফ। কিন্তু সেটা লিখতে গিয়ে কি করে হিন্দু মুসলমান হয়ে গেল আমি জানি না, কারণ আমি ভীষণ ভেতরে আমার ডিপ ডাউন অবচেতনের মধ্যে এটা নিয়ে একটা অত্যন্ত গ্লানি, একটা অত্যন্ত দুঃখ। স্পেশালি বাবরি মসজিদ ভাঙার পর আমার মনে হয়েছিল যে আমরা সেকুলার, আমরা কি সেকুলার, এরকম বারবার মনে হয়েছিল, এবং আমার ভীষণ কষ্ট হতো সেটার জন্য। তারপরে তো উইভ টকড অ্যাবাউট 15 পার্ক অ্যাভিনিউ। বাট পার্ক অ্যাভিনিউ যে আমি খুব, হ্যাঁ বল। একটা কোয়েশ্চেন আমার তোমার কাছে 15 পার্ক অ্যাভিনিউ নিয়ে, যেটা আমার দেখে মনে হয়েছে যে আনন্দা যখন শুরু হলো, হ্যাঁ তুমি ছোটবেলায় লেখালেখি করতে, কিন্তু হাউ ডিড ইউ, হুজ আইডিয়া ওয়াজ ইট, সানন্দা অ্যাজ? সানন্দা তো আইডিয়াটা ওদের, যে সানন্দা বলে একটা ম্যাগাজিন গৌরকিশোর ঘোষ নামটা দিয়ে গিয়েছিলেন, সানন্দা নামটা। তো আমি তখন বললাম যে ঠিক আছে, আমি কি করে করবো, আমি তো কোনোদিন কোনো সম্পাদনার কাজ করিনি। তখন অরূপ সরকার আমায় বললো যে না, সেটা তো তুমি ছবি করার, প্রথম ছবি করার আগে কোনো ছবিও করোনি, ওটা কোনো এক্সকিউজ না। দ্যাট ইজ অলসো ট্রু। তারপরে আমি ঠিক আছে বলে করবো, করে আমার মনে হলো এটা তো কোনো সাহিত্য বিষয়ক পত্রিকা নয়, সিনেমা বিষয়ক পত্রিকা নয়, তাহলে আমি কি করব? তখন আমার মনে হলো এটা একটা কনজিউমারিস্ট ম্যাগাজিন, আমি তাহলে কি করে কনজিউমারের সুবিধে করা যায় সেই ব্যাপারটা আনি ওটার মধ্যে। মানে ফোন নাম্বার দিয়ে কোথায় কোন জিনিসটা পাওয়া যায়, রাত্রির বেলা রক্ত কোথায় পাওয়া যায়, হাসপাতালের ফোন নাম্বার, বাড়ি তৈরি করতে গেলে কি কি জিনিসের সম্বন্ধে খেয়াল রাখতে হবে, এই জিনিসটা করা। আমাদের গোড়ার দিকে একটা ইস্যু ছিল মনের মতো বাড়ি, সেটা দেখি প্রীতিশ নন্দী তখন এডিট করতো, ইলাস্ট্রেটেড উইকলি, বলেছিল দিস ইজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক।
এবং তারপরে জানিস তো ওইটা সব জায়গায় ছড়িয়ে গেল, শুধু যে ওই হাউসের অন্যান্য ডেইলিজ অ্যান্ড ম্যাগাজিনস তা না, সর্বত্র, ইভেন আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গল, সর্বত্র ওই একই জিনিসটা ছড়িয়ে গেল। ইট ওয়াজ রিয়েলি দ্য পায়োনিয়ারিং একটা ওয়ার্ক। কিন্তু সানন্দাকে একটা মেয়ে হিসেবে যে পরিচিতি করানোটা, সেটা কিভাবে সেটা খানিকটা আমার পার্সোনালিটির একটা রিফ্লেকশন ছিল। আমি সবসময় যেটা ওদের বলতাম, ওরা চেয়েছিল গসিপ কলাম, ওরা চেয়েছিল জ্যোতিষী, জ্যোতিষটা কিছুদিন ছিল, তারপরে সেটা উঠিয়ে দিলাম আমি, এবং খেলার খবর, পলিটিক্স, এগুলো আমি রাখতাম। কারণ আমি বলেছিলাম, দেখো একটা মেয়ে, সে তো মানব জাতির বহির্ভূত কিছু নয়, সে নট এ ব্রিড অ্যাপার্ট ফ্রম হিউম্যানিটি। একটা মেয়ে তো একটা মানুষ, তার একটা স্বাভাবিক মানুষের যেসব জিনিস সম্বন্ধে ইন্টারেস্ট হবে, একটা মেয়েরও নিশ্চয়ই তাই হবে বলে, এইটা ছিল আমার নিজের ব্যক্তিত্বের একটা প্রতিফলন হয়েছিল ম্যাগাজিনটা। আচ্ছা, তোমাকে একটা জিনিস আমি জিজ্ঞেস করব বলে ভাবছিলাম। তুমি ঋতুর দুটো ছবিতে অভিনয় করেছো, তবে সেই দুটোর অভিনয়ের সম্বন্ধে জানতে চাই, কারণ তোমার উনি তো এইভাবে করা হয়েছিল, এবং ওটা মানে ঋতুর সঙ্গে বসেছি, স্ক্রিপ্ট নিয়ে বসেছি, ওটা খানিকটা মানে আমার ছবিটা একদম ওতপ্রোতভাবে জড়িয়ে গেছিলাম ছবিটার সঙ্গে। সুতরাং আর তারপরে তিতলি, তিতলি তিতলি তোমার এই যে তুমি এত কিছু করো না, যে তুমি ছবি বানাচ্ছো, এটার বেসটা কোত্থেকে? মানে মানে হয় না বেসিক, তুমি একটা ছোটবেলা থেকে তোমার পড়াশোনা, তোমার ওঠা বসা। ও সেটা আমার বাবা মা দুজনেই কিন্তু ফিল্ম সোসাইটির মেম্বার্স ছিলেন, ছোট্টবেলা থেকে ভালো সিনেমা দেখেছি। উই ব্রট আপ অন আ ডায়েট অফ ইন্টারন্যাশনাল ক্লাসিক্স। হ্যাঁ, ছোট্টবেলা থেকে আমরা ইভান দ্য টেরেবল, তারপরে তোর প্যাশন অফ জোন অফ আর্ক, কুরোসাওয়ার ছবি রেড বিয়ার্ড, এসব দেখেছি আমরা। ফলে আমাদের সিনেমা সম্বন্ধে যে একটা রুচি তৈরি হয়েছিল, সেই রুচিটাই আমাকে, সেটা তোমাদের সব বোনদেরই না শুধু তোমার? আমারই বেশি হয়েছে। সেটাই বোধহয়। মানে কিন্তু তোমার চিদানন্দ আমার মেজ বোন ওগুলো ভালোবাসে, কিন্তু ও হিন্দি ছবিও খুব ভালোবাসে। তো চিদানন্দ মেশর যে ছবিটা আমোদিনী, সেটাতে তোমার মা একটা অসাধারণ কাজ করেছে, হ্যাঁ, সেটা একটু বলো কস্টিউম প্লিজ। ডিজাইন করেছিলেন মা, এবং কস্টিউম ডিজাইন করে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন। সবচেয়ে আমরা ভেরি প্রাউড অফ হার, কারণ তখন যথেষ্ট বয়স হয়েছে মার, এবং ঘুরে ঘুরে প্রোডাকশনের লোকের বছর 10 আগে, she was about 72 73 না, তখন। 70, হ্যাঁ 72 73 এরমই হবে। গিয়ে গিয়ে ঘুরে ঘুরে কিন্তু মা সব কিছু, তুমি এবং জানো, কম টাকার মধ্যে তার উপরে আবার। আচ্ছা, তো মানুষ অপর্ণা সেনকে নিয়ে কথা বলছিলাম। তুমি জেলাসিতে ভোগো? হ্যাঁ, সবাই জেলাসিতে ভোগে, কেউ যদি বলে যে না ভুগি না, তাহলে বাজে কথা বলে। পরনিন্দা করো? কম, বোরিং লাগে আমার। তোমার ভালোবাসো কি কি করতে, আদার দেন ওয়ার্কিং অ্যান্ড ফিল্ম মেকিং? আই নো ইউ আর ওয়ার্কাহলিক, আদার দেন দ্যাট। আড্ডা মারতে, যেরকম মিউজিক শুনতে ভীষণ ভালোবাসি, মিউজিক শুনতে, এবং সমমনস্ক লোকেদের সঙ্গে আড্ডা মারতে আমার খুব ভালো লাগে, কিন্তু সেটার সময় একদম হয় না। আর আমি খুব ভালো মা, জানিস তো। এবার কঙ্কনার ব্যাপারে আসছি। কঙ্কনা আমোদিনীতে বোধহয় প্রথম, না 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 পিকনিকে প্রথম করেছিল না? পিকনিকে প্রথম করেছিল ওই ছোট্ট মেয়েটার রোলে, না তারও আগে ইন্দিরাতে করেছিল। ইন্দিরা রাইট, ওই যে 4 বছর বয়স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর অভিনয়, অভিনীত কোন চরিত্রটা সো ফার তোমার কাছে মনে হয়েছে ডান জাস্টিফিকেশন? দুটো চরিত্র আমার মনে হয়। Who are you looking একটা at, Rishi? হচ্ছে দোসর, ঋতুপর্ণার ছবি, আরেকটা হচ্ছে 15 পার্ক I just saw you 15 পার্ক frown, অ্যাভিনিউটা আমি look বলবো past me. সবচেয়ে কঠিন এ Who is পর্যন্ত। অনেকে ভাবে যে 15 পার্ক অ্যাভিনিউটা সবচেয়ে, Just মানে a guy. যেহেতু পাগলের He's রোল, seen things স্কিজোফ্রেনিয়া, অমুক তমুক, সেহেতু হয়তো একজন অ্যাক্ট্রেসের পক্ষে খুব সহজ নিজেকে প্রুভ করা, বাট ইটস নট দ্যাট। Where's this guy? স্কিজোফ্রেনিয়ার ক্ষেত্রে ইউ লিভ ইন অ্যানাদার পারসনস রিয়ালিটি, যেই রিয়ালিটিটা এভরিডে রিয়ালিটি নয়। সুতরাং বারবার অন্যদের সঙ্গে ইন্টারাক্ট করতে যে টেনে আনতে হয় নিজেকে ওদের রিয়ালিটিতে, সেখানে সেই একটা টাইম ল্যাগ থাকে। ধর একটা প্রশ্ন করা হলো তোকে, হ্যাঁ আচ্ছা তুমি যাবে, সবাই বেরোচ্ছে, তুমি যাবে, হ্যাঁ যাবো, এই যে, এবং এটা না করাটা ভীষণ কঠিন। আমি তো জাস্ট করলাম, আমারটাও তো হলো না, কিন্তু কঙ্কনা পারফেক্টেড ইট। তুমি বাংলাদেশে 1990-তে প্রথম গেলে, তাই তো?
এবং সেটা খুব অদ্ভুত একটা কাজ নিয়ে গেলে, সেটা হচ্ছে সার্ক দেশভুক্ত সবার মধ্যে থেকে কিছু ব্যক্তিত্বকে তারা নিয়ে গেলেন বাংলাদেশে। আমাদের তখন ইলেকশন ছিল এবং সেই অবজারভার হিসেবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হচ্ছে কিনা সেটা দেখবার জন্য। তো তুমি কিভাবে এটার মধ্যে ঢুকলে? আমাকে ওরা বললো, রিকোয়েস্ট করলো। অ্যাকচুয়ালি রিকোয়েস্ট করেছিলেন এমন একজন মানুষ যাকে আমি খুব শ্রদ্ধা করি, আশিস নন্দী, সোশিয়োলজিস্ট। উনিও গিয়েছিলেন, আমায় বলে অপর্ণা তুমি যাবে? তাই বললাম ঠিক আছে যাব। গেলাম এবং আই মাস্ট সে যে আমার খুব ভালো লেগেছিল, গিয়ে ভীষণ ভালো লেগেছিল। তো এখন তুমি কাজ করছো কলকাতা টেলিভিশনে অ্যাজ দ্য ক্রিয়েটিভ ডিরেক্টর অ্যান্ড আই এম অলসো অন দ্য বোর্ড। কেমন লাগছে? দেখ, ওই তো বললাম সব কাজই ভালো লাগে, তবে এটার মধ্যে টেলিভিশনের কাজের মধ্যে একটা ভীষণ বাণিজ্যিক দিক আছে, তো সেটা আমাকে মাঝে মাঝে পীড়া দেয়। কিছু করার নেই, ওটা দ্যাটস পার্ট অফ দ্য জব। Isn't this another challenge for you? ইটস এ চ্যালেঞ্জ, কিন্তু টেলিভিশনের কাজ মানে দেখ, টেলিভিশনে ভালো কাজ করব, তারপরে সেটা লোকে নেবে, সেইটার যে সময়টা লাগে টু ফাইন্ড আউট যে না এটা গ্রহণ করছে কিনা লোকে, সেটা আমার মনে হয় যে সেই সময়টা কেউ দিতে রাজি নয়। দে ওয়ান্ট টিআরপি ফ্রম ডে ওয়ান। টিআরপি ব্যাপারটা একটা আমার মনে হয় একটা বিরাট মিথ। তার কারণটা হচ্ছে আমি কাউকে চিনি না, আমি এবং অনেক লোককে চিনি। তুই কাউকে চিনিস যাদের বাড়িতে টিআরপি যন্ত্রটা আছে? তাহলে হু আর দ্য পিপল যাদের কাছে টিআরপি যন্ত্রটা আছে? এবং সেই টিআরপির জন্য সবাই মাথা খুঁড়ে মরছে, এবং সবচেয়ে বড় কথা টিআরপি না দেখালে বিজ্ঞাপন আসবে না। এবং আমাদের অন্যান্য যারা রয়েছেন তারা চ্যানেলের স্বার্থেই সবসময় বলেন যে না দেখুন, এটা আমার মনে হয় যে মানে আমাদের মনে হয় যে একটা খুব বাণিজ্যিক দিক, এইটা লোকে নেবে, এটা লোকে নেবে। আর আমার তো সারা জীবনের লড়াই এটাই, লোকে কি নেবে সেটা স্থির করে দেওয়ার অধিকার কি কারোর আছে, সেটা করেই দেখতে হয়। বাংলাদেশ, এই কথাটা, এই শব্দটা, এটার মানে তোমার কাছে কি? দুটো মানে তো আছে। একটা হচ্ছে বাংলাদেশ মানে বাংলা, পশ্চিমবঙ্গকেও আমরা বাংলাদেশ মনে করি। বাংলাদেশ মনে করি এই জন্য যে এটা বাংলাদেশ, আমরা বাঙালি। কিন্তু আরেকটা অর্থ হচ্ছে বাংলাদেশ অ্যাজ এন আরেকটা আলাদা দেশ। হ্যাঁ, এবং সেই দেশে আমাদের অনেক পূর্বপুরুষের স্মৃতি, অনেক কিছু, তারপরে আমাদের অনেক বন্ধু বান্ধব, যে দেশের সঙ্গে আমাদের একটা সাংস্কৃতিক ভাষাগত মিল রয়েছে। হ্যাঁ, সুতরাং সেই দেশ সম্বন্ধে একটা টান তো থাকবেই। তোমার জীবনে কোন জিনিসটার জন্য তুমি মনে হয় যে এখনো পাইনি, মানে এইটা মানে কি 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 করতে পারোনি? আমি এখনো এমন ছবি করতে পারিনি যেটা আমি ভীষণভাবে মনে করি ভীষণ ভালো, আমার চোখে ভীষণ ভালো। তোমাকে অনেক ধন্যবাদ। আমি মানে অনেক জানালাম তোমাকে, অনেক বিরক্ত করলাম, অনেক কথা জিজ্ঞেস করলাম। তোর সঙ্গে গল্প করতে তো ভালোই লাগে। শেষ কথাটা হচ্ছে রিনাদি, ছোট্ট একটা কবিতা বলবেন? ওরে বাবা, সেটা তো আগে বলিসনি। হ্যাঁ, বলতে পারি। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে, আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে, বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়ছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনই দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের